আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু আমার সঙ্গে যিনি আছেন তার সম্পর্কে জানার চেষ্টা করব। আপনার নামটা একটু বলেন প্রথমে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত মাহি। নুসরাত মাহি, ডাক নাম হচ্ছে মাহি। জি মাহির বয়স কত? জি, আমার বয়স 24। 24 বছর বয়স। মাহির সাথে আমার প্রথম দেখা হয়েছে টেলিভিশনে, এবং মাহিকে আমি ইনভাইট করেছি লাইভ অনুষ্ঠানের জন্য। জন্ম জেলা কোথায়? আমার জন্ম নওগাঁতেই হয়েছে, নওগাঁ জেলায়। নওগাঁ থেকে এসেছেন আপনি অনুষ্ঠানের জন্য? জি, নওগাঁ থেকে এসেছি। তো আমার জন্মের আগে, মানে আমি যখন আমার আম্মুর পেটে ছিলাম তখন আমার খালামণি ছিল একজন, 12-13 বছর বয়স, আম্মুর ছোট বোন। তো আমার খালামণি হুট করে অসুস্থ হয়ে মারা যান। মারা যাবার পর আমি আম্মুর তখন পেটে ছিলাম, তার কিছুদিন পর আমার জন্ম হয়। আমার নানি আমার খালামণির মৃত্যুতে অনেক শোকাহত হয়ে পাগল টাইপের হয়ে গেছিল। তো তখন আমার জন্মের পর আম্মু আমার নানির কোলে আমাকে উঠিয়ে দেয় এবং একেবারেই দিয়ে দেয়। কি বলেন? মানে যাতে করে উনি সুস্থ হতে পারে এরকম? জি। এবং আমার 18 বছর কেটেছে আমার নানির সাথে। আপনি জানতেন না, মানে ছোটবেলায় মা ডেকেছেন নানিকে, এরকম একটা অবস্থা? হ্যাঁ জি, আমি 6-7 বছর পর্যন্ত আমার নানিকে মা ডেকেছি। আমার নানা মারা গেছেন আরো 32-34 বছর আগে। আচ্ছা। আমার একজন মামা আছে, একটা মামা মারা গেছে, বড় মামা। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমার জন্মের 2 বছর পরে আম্মু আবার একটা বেবি নিয়েছে, আমার ছোট বোন। আপনি ফার্স্ট বেবি ছিলেন? আমি ফার্স্ট বেবি ছিলাম। আপনার বাবা সেটা মেনে নিয়েছিল? আমার বাবা মেনে নিয়েছে। কি করতেন আপনার বাবা? সেটা আমার আম্মুর খুশির জন্য মেনে নিয়েছে। আমার বাবা আগে টিউশনি করতেন, এখন কৃষি কাজ করেন। ও, তার মানে ওনারও খুব একটা সামর্থ্য ছিল না? না। ওকে, তারপর? সান্তাহারের 5 নম্বর ওয়ারিয়াট কলোনিতে আমার বড় হওয়া। আমি স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুল, সান্তাহার হার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম। তো আমার আম্মু মাঝে মাঝে নানির বাসায় বেড়াতে আসতো। তখন আমি বুঝতাম যে আমার আম্মু মনে হয় আমার খালামণি হয়। ওকে। আর আমার নানিকেই আমি মা ডাকতাম, আম্মু বলে ডাকতাম। তো নানি এটা বলতো না যে আমি তোমার মা না? হ্যাঁ বলতো, কিন্তু আমি তো ওটা বুঝতাম না। তাহলে আমি থাকি কেন তার সাথে? রাইট। আমার মাথায় এটা ঘুরতো যে সবাই তো মায়ের সাথে থাকে, আমি তো মায়ের সাথেই থাকি। রাইট। উনি হয়তো বা এমনিতেই বলে। এবং আশেপাশের অনেক লোক আমার নানিকে কটু কথা বলতে লাগে, যে বুড়ো বয়সে বাচ্চা নিছে, সেইগুলা বলতে থাকে। তারা তো অনেকে জানে না যে রাইট। আসলে আমার নানির বাড়ি মান্দাতে, নওগাঁ জেলায়। তো ওনারা উঠে এসে সান্তাহারে ছিলেন আর কি। আচ্ছা। তো এই জন্য অনেকে জানতো না যে আমি আমার নানির সন্তান নয়। অনেকে এটা বিশ্বাস করে বলতো যে বুড়ো বয়সে বাচ্চা নিছে, এই টাইপের কথা বলতো। উনি নিজে নিজে কান্না করতেন, কিন্তু মানুষের মুখে কখনো তর্ক করতে যেতেন না, এবং আপনাকে বুঝতে দিতেন না, এবং আমাকেও বুঝতে দিতেন না। আর আমি তো তখন ওইরকম বোঝার জ্ঞান ছিল না। আম্মু মাঝে মাঝে বেড়াতে আসতো ছোট ভাই বোনদেরকে নিয়ে। আমি আম্মুকে খালামণি ডাকতাম। তো তারপর যখন জানতে পারলাম উনি আমার নানি, আমি নানি ডাকতে শুরু করলাম, এবং উনি আমাকে মা বলে ডেকেছে আজীবন। আমি ওনাকে নানি বলে ডাকতাম। উনি আপনাকে মা বলে ডাকতো। আমার বয়স যখন 12 থেকে 13 এরকম হবে, নানির পেটে আলসার টিউমার দুইটাই ধরা পড়ে। ওকে। তো আমার আব্বু অনেক কষ্ট করে চিকিৎসা করে আমার নানিকে সুস্থ করছেন। আমার মামার সেই আর্থিক ক্ষমতা ছিল না যে আমার নানি চিকিৎসা করবেন ওইভাবে। তারপর যতটুকু পারছে করছে। নানি সুস্থ হওয়ার কিছুদিন পর আম্মুর আবার সেম সমস্যা ধরা পড়লো, টিউমার আলসার দুটোই। অনেক ডাক্তার দেখানোর পর রাজশাহীতে ডাক্তার দেখানো হয়েছে, ইসলামিয়াতে। ওখানে বলছে যে খুব বেশি দিন বাঁচা সম্ভব নয়, বাঁচার আশা নাই, টিউমার ফেটে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। তো আমার ওই মুহূর্তে মাথায় চাপছে যে আমি জামাই দেখবো, দেখে মরবো। বড় একটা মেয়ে, যদি ও তো নানিকে চিনে বড় হয়েছে, আমি মারা গেলে কার কাছে থাকবে, এটা ভেবে আম্মু চিন্তা ভাবনা করছে আমাকে বিয়ে দিবে। ইতিমধ্যে জানা গেছে পাড়ার একটা ছেলে আমাকে পছন্দ করতো। আচ্ছা। ছোটবেলা থেকেই নাকি আমাকে পছন্দ করতো। তো ওর বাবা মাকে পাঠাইছে আমাদের বাসায়, এবং পুরা গ্রামের লোক এটার বিরুদ্ধে যে ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিবে না। আচ্ছা। আমার আব্বু আম্মুকেও বিয়ে দিবে না ওই ছেলের সাথে। আচ্ছা। তারপর ওই ছেলে সুসাইড করতে গেছে ট্রেনের সামনে, যে বিয়ে না দিলে আত্মহত্যা করবে, এরকম। সান্তাহার রেল স্টেশন। জি। তারপর বিখ্যাত রেল স্টেশন। হ্যাঁ, পাড়ার লোকেরাই আবার তাকে ধরে নিয়ে এসে আমার আম্মুর হাত পা ধরে বলতেছে যে না, বিয়েটা দাও, যদি এতটাই ভালোবাসে যে মরতে গেছে হয়তো বা ভালো রাখবে। ওকে। আপনার তখন বয়স কত? 13 বছর 2-4 মাস। 13 বা 14। আর ওনার বয়স কত ছিল? খুব বেশি হবে না, আমার থেকে 3 বছরের বড় হবে। তো কি করতো? ও হচ্ছে টেইলার্সে কাজ করতো আর কি। টেইলার্সে কাজ করতো, হ্যাঁ। তারপর দেখাশোনা হতে হতে আম্মু বলল তাহলে 2 বছর সময় দিচ্ছি, এর মধ্যে যদি কিছু করে দেখাতে পারে তাহলে আমার মেয়েকে ওর সাথে বিয়ে দিব। আস্তে আস্তে 2 বছর চলে যায়। কিছু জমি কিনেছিল, কিছু ক্যাশ টাকা করেছিল, করে আম্মুকে বলছে যে আপনি বলছিলেন তো 2 বছর শেষ, আমি এই যে কিছু জমি কিনছি আর আমার কাছে কিছু ক্যাশ টাকাও আছে, তো এখন
বিয়েটা দেওয়া যায় না। হুম। তো আমার তখন 14 বছর প্লাস বয়স হয়েছিল। আচ্ছা, তো পড়াশোনা করতেন? হ্যাঁ, আমি পড়াশোনা কোন ক্লাসে পড়তেন? করতাম, তখন ক্লাস 7-এ পড়তাম। ক্লাস 7। ওকে। হ্যাঁ, তো তারপর হচ্ছে আমার আম্মু আব্বু সবাই মিলে 3টা ফুপু আছে, ফুপা সহ সবাই মিলে পরামর্শ করে বিয়ের একটা ডেট করে। এর মধ্যে অনেকবার ভেঙে যাবে অবস্থা। ওদের পারিবারিক খুব একটা ভালো না, ওরা প্রত্যেকদিন গন্ডগোল করে সেই দেখে দিবেন না এরকম একটা সিচুয়েশন, কখনো দিবে না এরকম হতে হতে মানে এই 2 বছরের মধ্যে তার প্রতি আমারও একটা আবেগ তৈরি হয়ে গেছিল। তার সাথে আমার কথাও হতো, কখনো দেখা হতো, কথা হতো। তার প্রতি আমিও একটু মায়ায় জড়িয়ে গিয়েছিলাম, যার কারণে 2 পরিবার মিলে বিয়েটা দেয়। 3 মাস পর জানতে পারি আমি প্রেগনেন্ট। ওকে। বিয়ের 3 মাস পর। আর এর মধ্যে 3 মাসে যে কতবার তাদের বাসায় গন্ডগোল হয়েছে। গন্ডগোল বলতে কি, মানে আপনাদেরকে নিয়ে গন্ডগোল হতো নাকি তাদের? গন্ডগোল বলতে তার বাবা মা গন্ডগোল করে। আচ্ছা, সাংসারিক যে সব ঝগড়াঝাটি হয় আর কি। হ্যাঁ, সেই ইফেক্টটা পুরোটাই আমার উপরে এসে পড়ে। ওনারা বিভিন্নভাবে চাপ দিতে থাকে যে টাকা পয়সার জন্য সংসারে অশান্তি হচ্ছে, টাকা পয়সা নিয়ে আসো বাবার বাড়ি থেকে। যদিও বা 50,000 টাকা তারা দিয়ে আমাকে বিয়ে দিছিল, আমাদের অবস্থা অতটা ভালো ছিল না, তারপর আমার বাবা 50,000 টাকা তাদেরকে দিয়ে তাদের হাতে আমাকে উঠাই দিছে। জি, আর যৌতুক দিয়েছিল তার মানে? জি, যৌতুক দিয়েছিল। আর আমার কিছু গহনা দিয়েছিল। আমার নানি আমি ছোট থাকতে কিছু গহনা বানাইছিল, প্রায় কাছাকাছি 2 ভরি আমাকে দিয়েছিল। 3 মাসের মধ্যে আমার গহনাগুলো আমাকে মানে মিষ্টি মিষ্টি কথা বলে কিভাবে যে আমার থেকে হাতিয়ে নিছে। আমি ভাবছি হয়তো বা আবার ফেরত দিয়ে দিবে, বন্ধক রাখে, এটা করব সেটা করব, দিয়ে আমাদের উন্নতি করব। আমিও বুঝতে পারিনি, তখন ছোট ছিলাম, আবেগের বয়স, আমি বিশ্বাস করে দিয়ে দিছি ভাইয়া। তো এই গহনাগুলো বন্ধক রেখে ফেলছে, এটা আমি জানতাম না। এবং সে করতো প্রচুর পরিমাণ। সে টেইলার্সের কাজ ছেড়ে দিয়ে আপনার হচ্ছে নওগাঁ থেকে বগুড়া পর্যন্ত বাসে যাওয়া আসা করতো, মানে বাসে থাকতো আর কি, কন্ট্রাক্টর। টেইলার্সের কাজ ছেড়ে দিয়ে এটা শুরু করছে। তো তারপর আমি জানতে পারি আমি প্রেগনেন্ট, আমার প্রেগনেন্সি চলতেছে। তখন আমার পরিবার থেকে অনেক চাপ দেয় যে যেহেতু খারাপের দিকে চলে যাচ্ছে বাচ্চাটা না, হ্যাঁ, তো এই জন্য সবাই চাইছে বাচ্চাটা না নেওয়ার কোনো দরকার নেই। আমার নানি অনেক চাপ দিছে যে নেওয়ার দরকার নেই, কিন্তু ও আমাকে বোঝাতো যে এরা সবাই মিথ্যা বলতেছে, আমি শুধু একমাত্র সত্যি বলতেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এই বাচ্চা হচ্ছে নিলে আমাদের সম্পর্কটা অটুট থাকবে, ওরা নিতে দিচ্ছে না, তোমার থেকে আমাকে আলাদা করবে, আমার থেকে তোমাকে আলাদা করবে। এই জন্য আপনার মায়ের তখন কি অবস্থা? কখনো সুস্থ থাকতো, কখনো অসুস্থ থাকতো, এরকম আর কি। উনি ধরে নিয়েছেন যে মারাই যেতে যাবো, সুতরাং মেয়েকে বিয়ের সাথে দিয়ে যায় আর কি। আস্তে আস্তে আমি তার মানি ব্যাগে একটু টুকরো পাই। আমি তাকে জিজ্ঞেস করি এটা কি বলে, যে হচ্ছে এটা গাছের শিকড়, এই টাইপের। আমি তো তখন চিনতাম না। তো আমি এলাকার কিছু বড় মানুষ আছে, আমি জানতাম যে তারা খায়, তো এই লোকদেরকে আমি দেখাইছি যে এটা কি একটু বলবেন, তো দেখে ওরা বলছে যে এটা। তো আমি তাকে জানাইছি বিষয়টা, জানানোর পরে প্রচুর মারধর করে, গায়ে হাত তোলা শুরু করলো। আমি যা ইচ্ছা তাই করব, তোমার যদি প্রয়োজন হয় তুমি থাকো, না থাকলে চলে যাও। আমি প্রেগনেন্ট অবস্থায় আর বাড়াবাড়ি করতে যাইনি, কেননা তখন প্রেগনেন্সি এমন একটা পর্যায়ে চলে গেছে, বাচ্চা নষ্ট করার মতো কোনো সিচুয়েশন ছিল না। ওকে। তো তখন আমি আমার নানির বাসায় চলে আসলাম, ওকে নিয়েই আসছি যে তাহলে চলো আমরা সান্তাহার গিয়ে থাকি, আমি রান্না করতে পারি না, আমি তো অসুস্থ হয়ে গেছি। তো আমি হচ্ছে আমার নানির বাসায় চলে আসলাম, এখানেই থাকতাম। আরও আমার প্রেগনেন্সির সময় ওর বাড়িতে যায়, বলে আমি ওখান থেকে কাজ করব, আমাকে বাড়ির কথা বলে না, ও বলে আমি চট্টগ্রাম যাচ্ছি, কিন্তু ও ঈশ্বর দিতে ছিল। ও বলছে আমি চট্টগ্রামে যাচ্ছি, ওখানে কাজের সন্ধানে যাচ্ছি, ওখান থেকে কাজ করব, তোমাকে টাকা পাঠাবো, আর হচ্ছে পরিবারকেও দিব, আমি চট্টগ্রামে আছি বলেও চলে গেছে। 1 মাসের মতো হয়ে যায়, কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করে না। আমার কোনোভাবে নাম্বারটা একটু মনে ছিল, তখন আমি ফোন ইউজ করতাম না, আমি ফ্ল্যাক্সিলোডের দোকানে গিয়ে ফোন দিতাম, নাম্বার ভুল হতো, এরকম হতে হতে একদিন নাম্বার কল ঢুকছে, ওর বোন রিসিভ করে বলতেছে যে ও তো এখানে আছে, আপনি ফোন না দিলে ভালো হয়। আমি তো একটা শক খেয়ে গেলাম, ফোন না দিলে ভালো হয়, আমার হাজব্যান্ডকে আমি কেন ফোন দিব না। তো তারপর আমি অনেকবার ফোন করি, তার 2 দিন পরেও এসে বলছে যে না তুমি রং নাম্বারে ফোন দিছো, ওটা আমার নাম্বারই নয়, এই সেই, মানে পুরো অস্বীকার যায় গেল। আমি আর তেমন কিছু বলিনি, যে বাচ্চাই হবে, সংসার করতে হবে, অশান্তি করে লাভ নাই। এইভাবে দিন যেতে থাকে। তারপর বাচ্চা হওয়ার পরে যখন ছেলে বাচ্চা হয়, ওরা
দেখতে আসছিল। আমি আমার নানির বাড়িতেই ছিলাম তখন পর্যন্ত। এবং আমার বাচ্চা হওয়ার 3-4 মাস পর তো আমাকে কেউ নিতে আসে না, 3-4 মাস হয়ে গেছে। তখন আমি ওকে বলছি যে আমাকে কি বাসায় নিয়ে যাবা না, না এখানেই থাকবো? তো বলে না চলো যাবো বাসায় নিয়ে। আমার নানি যেতে দিবে না, তারপরেও আমরা দুইজন জোর করে গেছি যে কেন বাসায় যাবো না, যাই। আমার নানিকে অনেক বুঝিয়ে ওদের বাসায় গেলাম। যাওয়ার পর ওর বাবা কোনো কথা নাই, এটা সেটা নিয়ে ওর সাথে যদি আমার ঝগড়া হতো, ওর বাবা এসে এটা তো খুব ডেঞ্জারাস ব্যাপার হয়ে গেল। যে ছেলে মানুষ যাই চাক তাই করবে, ছেলে মানুষের কোনো বদনাম আছে? তার কিছুদিন পর ওর আসলো আমাদের বাসায় বেড়াতে, এসে আমাকে বলতেছে যে এটা সেটা পাঠাইছিলাম ওর হাতে, তুমি খাইছিলা? তো আমি বলতেছি খালামণি ও কবে গেছে আপনাদের বাসায়? বলতেছে কেন, এতদিন তো আমাদের বাসায় ছিল। আর ও আমার কাছে স্বীকারই করেনি যে আমি ওখানে ছিলাম। ও বলছিল ওটা রং নাম্বারে কথা বলছো আর আমি চট্টগ্রাম ছিলাম, কিন্তু কথা বলছো ওর তো বোন। সেদিন আমি সেটা ক্লিয়ার হলাম। পরে ও বাসায় আসার পরে ওকে ধরলাম এই বিষয়ে, যে তুমি নাকি যাওনি, তোমার বললো যে তুমি লিচু নিয়ে আসছিলা, এইগুলা তোমার পাঠাইছে আমার জন্য, তুমি তো ওখানেই ছিলা। ওইরকম কিছু না বলে, আমি জানি আমার গায়ে হাত তুলবে কিছু বললে। এমনিতেই আমার মতো করে আমি আমার বাচ্চা নিয়ে এক কাপড়ে চলে আসলাম আমার আম্মুর বাসায়। বাচ্চার বয়স কত তখন? 3-4 মাস প্লাস, 4 মাস প্লাস। তখন আমি আমার আম্মুর বাসায় চলে আসলাম এবং আমার মানে বাপের বাড়ির পরিবার আর ওর পরিবার মিলে একটা মানে সালিশ বসানো হলো আর কি, গ্রামের যেটা করা হয়। যারা নেতা ছিল, বড় মানুষ যারা ছিল, সবাইকে নিয়ে বসা হলো। তো ওর একটাই উত্তর যে হচ্ছে আমার কোনো দোষ নাই, আমি ওকে ভাত দিব না কি ওই জন্য বিয়ে করছি, ওর সাথে আমি সংসার করব। কিন্তু আমার সব কিছুতে খালি ভুল ধরে। বাসে থাকবো, আমি ফোন ধরতে না পারলে এটা নিয়ে কথা শোনাই, তারপরে আমি বাসায় দেরি করে আসলে এটা নিয়ে কথা শোনাই। এটা শোনাতেন আপনি? ও তো বাসায় আসতো না, 2 দিন 3 দিন পর একদিন বাসায় মানে আপনার দিক থেকে সন্দেহ ছিল, আর ওর দিক থেকে বিষয়টা ছিল এরকম যে না আমি একটু ফ্রি ভাবে চলতে চাই, সেই জায়গাটায় তুমি হস্তক্ষেপ করো না। হ্যাঁ, 2 দিন 3 দিন পর একদিন বাসায় আসতো, তাও আসতো, কথা বলতো না, মানে অন্যরকম ছিল আর কি, ওর মতো ওর স্বাধীন। আপনার কখনো যে ও আপনার গায়ে হাত তুলেছে, আপনি কখনো গায়ে হাত তুলেছেন? না, কখনো না? না কখনো না। এটা দেখা গেল আপনি একপাক্ষিক ভাবে বলতেছেন। না, অনেক সময় দেখা গেল যে মারছে দুইটা, আমি একটা মাইরা দেই ঠাস করে। না, তখন ওই সেন্স ছিল না মাথায়। এখন হলে হয়তো বা এটা করতাম, কিন্তু তখন ওই সেন্স ছিল না, ওই সাহসও ছিল না তখন একদম মানে গ্রামে বেড়ে ওঠা, একদম সাদা সিধা একটা মাহি ছিলাম তখন। সালিশ হলো তারপর সালিশে আবার 2 জনকে এক করে দেয়। ও আচ্ছা। যে বাচ্চা যেহেতু হয়ে গেছে, ডিভোর্স পর্যায়ে না যাওয়াই বেটার হবে। আর সত্যি কথা বলতে আমিও মনে মনে চাইনি যে ডিভোর্সটা হোক, কেননা তার সাথে আমার সংসার ছিল, আমার তো একটা মায়া ছিল তার উপরে। এভাবে চলতে চলতে আমি জানতে পারি যে প্রেগনেন্ট। বাট আপনি কি জেনেছেন প্রেগন্যান্সি নিয়ে? ওর প্রেগনেন্ট, আর ও যে ওখানেই থাকতো। কিভাবে জানলেন আপনি এটা? আমি জানলাম হচ্ছে ওর থেকেই জানছি। ও আমাকে নিজের মুখে বলছে যে আমি তো আর সংসারে আগাইতে পারতেছি না, ও প্রেগনেন্ট, তুমি যদি এটা মেনে নিয়ে সংসার করতে পারো তাহলে থাকো, নয়তো না। ওই আপনাকে বলেছে এটা নিজের মুখে? হ্যাঁ। এটা যদি মেনে নিয়ে থাকতে পারো, মেনে নিয়ে থাকতে পারো মানে কি? ওকে মেনে নিয়ে বলতে বিয়ে মানে করবে মেয়েটাকে? ও মেয়েটাকে বিয়ে করবে এবং এক বাসায় রাখবে। আচ্ছা। ওদের আর্থিক অবস্থা একটু ভালো ছিল, তো আবার টাকার চাপ দেয়, সংসার করতে চাইলে টাকা দিতে হবে। তখন আমি আমার নানিকে বললাম যে টাকা তো চাচ্ছে। আমার নানি কিস্তি থেকে লোন নিয়ে 30,000 টাকা দিয়ে আসছে ওদের বাসায়। আবার আগে 50,000 দিছিল বিয়ের সময়, পরে 30,000 টাকা কিস্তি থেকে লোন নিয়ে ওদেরকে দিছে, দিয়ে কিছুদিন ভালো ছিল। পরে জানলাম মেয়েটা প্রেগনেন্ট নয়, এমনি বলছে আমাকে। এই যে আপনি বলতেছেন এটা আপনার কাছে যেভাবে সত্য, তারও কিন্তু এখানে বসে থাকলে অনেক কিছু বলার ছিল। তো আমরা আসলে যেহেতু ইনভেস্টিগেট করব না, কাউকে হেও করতে চাই না, এটা আপনার জীবনে ঘটেছে এবং এটার একটা পরিণতি আছে। কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা জাজমেন্টে যেতে পারবো না, কারণ এটা একপাক্ষিক বলা, ডেফিনেটলি এটা একপাক্ষিক বলা। তবে এটা ঠিক যে ভদ্রলোককে নিয়ে বলা হচ্ছে, তার যদি স্কোপ থাকতো সে 1000টা বলতে পারতো তার এগেনস্টে। এটাই হয় আসলে সম্পর্ক, কারণ এক হাতে কখনোই তালি বাজে না, এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। হ্যাঁ, ওনার যেরকম কমপ্লেন আসতেছে, ওনারও 1000টা কমপ্লেন থাকতো ওনার স্ত্রীর বিরুদ্ধে, ডেফিনেটলি থাকতো।
বলেন তারপর তো কি হলো? পরেও আমাকে বলেছে যে আমি টাকার জন্য এরকম বলেছি তোমাকে, যে আমার মানে প্রয়োজন কিছু টাকা, আমি তো তোমার সাথেই থাকতে চাই, আমাদের উন্নতির জন্য এটা বলেছি। আমাদের উন্নতির জন্য আরেকটা মেয়েকে প্রেগন্যান্ট বানিয়ে দেব। হ্যাঁ। আচ্ছা। তো তার কিছুদিন পরে আবার টাকা শেষ হয়ে গেল, যখন খাইতে খাইতে ওই বসে থেকে 30,000 টাকা কোনো ব্যাপারই না, খাওয়া শুরু করে দিল অত্যাচার। 10,000 টাকা আনো, 5,000 টাকা আনো, 20,000 টাকা আনো, এরকম। তারপর আমি বললাম যে না, এইভাবে চলা যায় না, আমার এখন রুখে দাঁড়ানো উচিত। তখন আমি আবারও ওইভাবে আমার নানিকে বললাম যে আমার যতটুকু জিনিসপত্র আছে, যতটুকু নিয়ে যাওয়া যায় নিয়ে বের হয়ে চলো। আমার নানি ছিল ওই মুহূর্তে উপস্থিত। আমার নানির সাথে অনেক দুর্ব্যবহার করে ওর বাবা টাকার জন্য। আমার এটা সহ্য হয়নি। আমি বলছি না, আজকের পর থেকে এই বাসায় থাকা আমার পক্ষে আর সম্ভব না। এতদিন আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার বাবা মাকে গালাগালি করছে, এটা মেনে নিছি। কিন্তু আমার নানির সাথে অনেক নোংরা ব্যবহার করছে এবং অনেক অকথ্য ভাষায় গালাগালি করছে। ওই মুহূর্তে আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসি এবং ওটাই আমার জীবনের শেষ আশা ছিল এই বাড়ি থেকে। কিছুদিন পর আবার দুই পরিবার মিলে এবং ওর বাবা মা শেষে এসে আমার সাপোর্ট করে যে না, ওর বোনের সাথে ওর সম্পর্ক আছে, আমাদের কিছু করার নাই, বাবা আমাকে মাফ করে দে। দুই পরিবার মিলে আমার ডিভোর্স হয়ে যায়, আমাদের মানে দুই পরিবার মিলেই ডিভোর্স হয়ে যায়। ও আচ্ছা, মানে শেষ পর্যায়ে ওনার বাবা মা স্বীকার করে যে হ্যাঁ। ওর সাথে, ওনার ছেলের সাথে ওনার একটা সম্পর্ক সম্পর্ক আছে, আছে। তুই আমাদেরকে মাফ করে দে এবং তোদের ডিভোর্স হয় ভালো হবে, দেখে শুনে অন্য জায়গায় পারলে ভালো দেখে বিয়ে করিস। অনেক অত্যাচার করছে, ওরা নিজে থেকে স্বীকার করছে। যেহেতু আমার বাবা বলছে আমাদের কোনো দাবি নাই, মানে যা যা দেওয়া হয়েছে আমরা কিছুই নেইনি, যে পৌরসভায় ডিভোর্স হয়ে যায়। আপনারা দুই পক্ষ বসে থেকে ডিভোর্স করেন। divorce কত হয়ে যায়। বছরের সংসার আপনার? আমার বিয়ে হয় 13 সালে, 16 সালে ডিভোর্স হয়। 3 বছরের সংসার। বাচ্চার বয়স তখন 2 বছর। 2 বছর। 2 বছর। বাচ্চাটার ব্যাপারে সিদ্ধান্ত কি হয় যে বাচ্চা আপনার সঙ্গে বাচ্চা আমার সাথে থাকবে, বাচ্চা আমার সাথে থাকবে, এরকম সিদ্ধান্ত হয়। বড় হলে যদি নিজে থেকে বাবার সাথে যায় তো যাবে, আর যদি আমার কাছে থাকে আমার কাছে থাকবে। ডিভোর্সের 8 দিন পরে ওই মেয়েটাকে বিয়ে করে। আচ্ছা। বোনকে। আচ্ছা। আমি আমার মতো আছি আমার বাচ্চা নিয়ে করে, ওরা ভালো আছে, ওদের একটা বাচ্চা হয়েছে কিছুদিন পরেই। আমি শুনছি, মানুষের মুখে দেখিনি কখনো, এই পাড়া আর ওই পাড়া শোনা যায়। ও সবকিছু। পার্শ্ববর্তী পাড়া। হ্যাঁ। ও আচ্ছা, গ্রামে তো একটা পাড়া থেকে আরেকটা পাড়া শোনা যায়। আর আমি তখন বাচ্চাটাকে নিয়ে কি করব? আমার বাবা বলে যে অন্যের বাচ্চা আমি পালতে যাব কেন? বাচ্চাটা আমি জোর করে নিছি, আমার বাবা চাইনি। ও আচ্ছা, মানে সালিশে বাচ্চা দিতে চেয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি তো দিতে পারিনি, অতটুকু বাচ্চা আমি কিভাবে দিব? আমার নানিও দিবে না, আমার আম্মুও দিবে না, শুধু আব্বু বলছে যে না, আমি অন্যের বাচ্চা পালবো না। কিন্তু আমরা এক প্রকার জোর করে নিয়েছি বাচ্চাটা। তখন আমি আবার আমার আম্মুর বাসায় না থেকে নানির বাসায় চলে আসলাম সান্তাহারে। এসে তখন আমি আর কোনো বুদ্ধি পাই না ভাইয়া, যে কি করব? আমার নানি বৃদ্ধ মানুষ, তাকে কি করতে বলবো? আবার যে 30,000 টাকার কিস্তি তুলে দেওয়া হয়েছে, ওই টাকাও দিতে সেই হচ্ছে, কিস্তিটা টানতে হবে আমাকে। ওই মুহূর্তে আমার মাথায় কোনো কাজ করেনি, আমি কি করে সংসার চালাবো? নানিও আমাকে কিছু বলতে পারতেছে না যে আমি কি করব। কিন্তু আমার একটা জিনিস ছিল যে আমি ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমি গান গাইতাম, আমার গান অনেক পছন্দ করতো আমার টিচাররা, সবাই অনেক পছন্দ করতো ক্লাসের। তো আমার ওই মুহূর্তে মনে হয় আচ্ছা, আমি যদি গান করি এটা কেমন হয়। ওই মুহূর্তে আমার মাথায় ছিল না ভাইয়া যে আমি আমার বাচ্চার মুখে, আমার নানির মুখে খাবার কিভাবে তুলে দিব। তো মাথায় কোনোভাবে কিছু আসে না। আমার নানি তখন অনেক কষ্ট করে চালাই আর কি সংসার, যা জিনিসপত্র ছিল অনেক কিছু বিক্রি করেও সংসার চালাইছে। আমার মনে আছে আমার নানি নিজের পরনের কিছু তোলা কাপড় ছিল সেগুলোও বিক্রি করছে সংসার চালানোর জন্য, আমার বাচ্চার খাবার কেনার জন্য, আমার খাবার কেনার জন্য। তো সেই দিনগুলা কখনো ভোলার মতো। আপনার মা তখন কি সুস্থ? জ্বালাপোড়া, পেটে জ্বালাপোড়া ছিল, কিন্তু তারপরেও সুস্থ, চলাফেরা সব করতে পারতেন। এবং মা আফসোস করতো না যে অল্প বয়সে বিয়েটা দেওয়া ঠিক হয়নি? হ্যাঁ, আফসোস করে, এখনো আমার আম্মু আফসোস করে এই বিষয়টা। তো আমার ছোট বোন ভাই আব্বুকে না বলে চুরি করে খাবার, স্কুলের ব্যাগে করে খাবার দিয়ে যেত চুরি করে। যে আব্বু আমাকে দিলে কিছু বলবে না, নানিকে দিলেও কিছু বলবে না। বাচ্চাটাকে আব্বু তখন মানে ওইভাবে মেনে নিতে পারতেছিল না যে আমার মেয়ের সংসার হয়নি, আমি অন্যের বাচ্চাকে পালবো না, এইরকম মানে আব্বুর সিচুয়েশন ছিল। তো আমার ভাই বোন, আমার আম্মু সবাই বাচ্চাকে অনেক ভালোবাসে। আমার মনে আছে আমার বোন স্কুলের ব্যাগে করে খাবার নিয়ে আসতো, হারভে স্কুলে পড়তো, সান্তাহারে আসতো, খাবার এনে ও দিয়ে যেত বাবুর জন্য, আমার জন্য। এগুলো আমার খুব মনে আছে। আমরা একবেলা খাইছি, একবেলা খাইনি, এরকম সিচুয়েশনও গেছে। ঘরের জিনিসপত্র যেই রকম মানে বিক্রি করার মতো যেগুলো ছিল আর কি, ওইগুলোও বিক্রি করে খাওয়া শেষ।
তখন মাথায় আইডিয়া আসলো কি করা যায়। তো মনে পড়লো যে আমি গান পারতাম। গান পারতেন বলতে এই গানটা আপনি শিখেছেন কোথায় বা কোন ঘটনা আছে? আমি নিজেই গান যেটা শুনতাম সেটাই মাথায় উঠে ফেলতাম। ওই গানটা আমি টেলিভিশনে যে গান শুনতাম ওই গানটা উঠাইতাম। আইসক্রিম আলা যে গান বাজাইতে যাইতো ওই গানটাও আমি শুনে মাথায় উঠাই নিতাম। শুনলে আমি লিখতাম গানগুলো, আচ্ছা, লিখে মুখস্থ করতাম। স্কুলে প্রতি বৃহস্পতিবার করে গান শোনা হতো, গানের ক্লাস হতো কি। তো আমার টিচার অনেক পছন্দ করতেন, আবু সায়েম স্যার। স্যার আমার গান অনেক পছন্দ করতেন এবং বলতেন তুই জীবনে অনেক বড় শিল্পী হবি। কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল, এমন এক পরিবারে বিয়ে হয়েছে, গান তো পরের কথা, যেখানে আমি হাসতেও পারিনি মন খুলে। তো আমি ওই মুহূর্তে মাথায় নিলাম, আচ্ছা এখন চেষ্টা করলে কি করা যায় না গান। তখন আমি আমার খালাতো ভাই আছে একজন, ওনার হচ্ছে বিহঙ্গ শিল্পী গোষ্ঠী সান্তাহারে, উনি ব্যান্ড লিডার। তো ভাইয়ার সাথে যোগাযোগ করি। আপন খালাতো ভাই? ঘুরিয়ে পেঁচিয়ে, আচ্ছা। তো ভাইয়ার সাথে যোগাযোগ করে আমি বিহঙ্গে ভর্তি হলাম। আচ্ছা। হওয়ার পর কেতন ভাই নামের একজন আছেন, উনি হারমোনিয়াম প্লে করে, আর সুলতান ভাইয়া প্যাড বাজাতেন। আর আপনি তো এগুলো স্কেল কখনো দেখেন নাই, কিছুই করেন নাই? না, কিছু করিনি কখনো। তো আমি আর কি শুনে শুনে গাইতাম, এইটুকুই আমার জ্ঞান ছিল যে একটা গান আমি শুনলে এটা করে দিতে পারবো এই মুহূর্তে। তো আমি বিহঙ্গে বসে কিছুদিন গান প্র্যাকটিস করলাম। কেতন ভাইয়া কিবোর্ড বাজাতেন, সুলতান ভাইয়া প্যাড বাজাতেন, আর ডলি শান্তিনী ম্যামের সঙ্গে বাজাতেন একজন পিন্টু বস সান্তাহারের, উনি গিটার বাজাতেন। আমরা বিহঙ্গে কিছুদিন প্র্যাকটিস করার পরে ওনারা বলতেছে না, একে দিয়ে স্টেজ প্রোগ্রাম করানো যায়। তখন নওগাঁতে নষ্টনীর নামের একটা ব্যান্ড আছে। নষ্টনীর? হ্যাঁ। আচ্ছা। নষ্টনীর ব্যান্ডে আমাকে সুলতান ভাইয়া একদিন নিয়ে যায়, বেড়ানোর উদ্দেশ্যে নিয়ে যায়। তো আমার গান তারা শুনছে, শোয়েব ভাই ছিল উনি ওই ব্যান্ডের ভোকাল। তো হচ্ছে উনি গিটারও প্লে করে, বেস গিটার বাজায় শোয়েব ভাই। তো উনি আমাকে বলতেছে একটা গান বলো। তো আমার একটা লালন গান মনে ছিল, আল্লাহ বলো মন রে পাখি, গানটা আমি ভালো গাইতাম। তো আমি ওই গানটা শুনাইছি খালি গলায়? হ্যাঁ, খালি গলায় শুনাইছি। আচ্ছা, আমাদেরকে শোনান, আমাদের দর্শকদের মনে অনেক আগ্রহ তৈরি হবে। ভবে কেউ কারণ দুঃখের দুঃখী, কেউ কারণ দুঃখের দুঃখী, আল্লাহ বলো মন রে পাখি একবার, মৌলা বলো মন রে পাখি। ভুলো না রে হব ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে, আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, এ ভব পীড়িতের ফল আছে কি, আল্লাহ বলো মন রে পাখি একবার, মৌলা বলো মন রে পাখি। She has a beautiful voice. তো ওনারা বলতেছে তাহলে তুমি মিউজিকের সাথে গাও, দেখি একটু শুনি। শোয়েব ভাই আমাকে বলতেছে। তো তারপর আমি মিউজিকের সাথেও গাইলাম, চেষ্টা করলাম, একটু কম বেশি ছিল, ওনারা ঠিক করে নিল। তো বলতেছে একে ঘষলে মাজলে তো অনেক ভালো গাইবে। আপনি যে এরকম গাইলেন, আপনি তখন এরকমই গিয়েছেন নাকি এখন ডেভেলপ করেছে? সেটা তো অতটা বলতে পারবো না। কারণটা হচ্ছে যে আপনি কারো কাছ থেকে কখনো শিখেন নাই, মানে কেউ কখনো বলেও নাই যে এটা এভাবে করতে হয়। কিন্তু গলার যে এত খুব সুন্দর সুন্দর কাজ, হ্যাঁ, ছোট ছোট কাজ। আমিও খুব একটা গান বোঝা মানুষ না, যদিও একসময় আর্জে ছিলাম, প্রচুর গান শুনিয়েছি। এখন আমার একেবারেই শোনার সময় হয় না, একদম অকপটে বলি, বা আমি খুব একটা ইন্টারেস্টও পাই না, কারণ কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকি। কিন্তু ওই যে বললাম যে গলার ঢেউটা কিছুটা বুঝি, তো সেই জায়গা থেকে এগুলো কি খুব ন্যাচারালি আপনার ছোটবেলা থেকে ছিল? জি, এটা ছোটবেলা থেকে আমার ছিল। পৃথিবীতে এরকম ভুবন বিখ্যাত কিন্তু অনেক শিল্পী আছে যারা জীবনে কোনোদিন কোনো ওস্তাদের কাছে যাননি। আমি শুনেছি হেমন্ত মুখোপাধ্যায়ও নাকি সেরকম একজন। আমি শুনেছি এটা, বাট আমি কাগজে কলমে কখনো পড়িনি। আমাদের আসিফকে তো আপনারা চিনবেন, আমাদের আসিফ ভাই, উনি তো জাত শিল্পী। আমি যতদূর জানি ওনার সম্পর্কে, আমি মাফ করবেন আসিফ ভাই যদি আপনি অনুষ্ঠানটা দেখে থাকেন, আপনাকে আমি ইন্টারভিউ করেছিলাম, আমার মনে পড়ে আপনি নিজেও বোধহয় সেইভাবে কোনোদিন ওস্তাদের কাছে গিয়ে কোনো ঘরানাতে শেখা আপনি বোধহয় শেখেননি, কিন্তু পুরো দেশ মাতিয়েছেন। আমি যদি ভুল না করে থাকি, আমি আবারও অ্যাপোলজি করছি, পরবর্তীতে হয়তো কী হয়েছে আমি জানি না, বাট আমি শুনেছি আপনার সম্পর্কে এরকম। তো এই যে ব্যাপারটা,
এটা অনেকেরই হয়। সো খুব একটা অবাক হওয়ার কিছু নাই আসলে, কিছু কিছু গলা সৃষ্টি প্রদত্ত। তো তারপর ওনারা আমার গান শুনে বলতেছে যে আচ্ছা এই টাইপের আরও 2-4টা গান করো। তো আমার করা ছিল, আমি শুনেছি শাহ আব্দুল করিম স্যারের কিছু গান করলাম। তো বলতেছে কালকে আমাদের 2টা প্রোগ্রাম আছে, একটা দুপুরবেলা একটা রাতে, 2টাতেই তুমি থাকতেছো। কিসের প্রোগ্রাম এটা? কফি শপ উদ্বোধন ছিল, সেটার একটা প্রোগ্রাম ছিল। আর রাতের প্রোগ্রামটা ছিল গায়ে হলুদের প্রোগ্রাম, আমার মনে আছে। এই প্রথম আপনি জীবনে কোথাও পাবলিকলি পারফর্ম করতে যাচ্ছেন। তো তখন ঘরের কি অবস্থা, মানে বাচ্চার খাবার দাবার, টাকা পয়সা কেমন চলছে? আমি সুলতান ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, ভাইয়া নিজে থেকে আমাকে কিছু টাকা দিয়েছিল চলার জন্য। করে এরকম চলতেছেন? হ্যাঁ, চলতেছিলাম। এবং প্রোগ্রাম করার জন্য যা কাপড় চোপড়, জুতা, কসমেটিক্স যা লাগে ভাইয়া আমাকে অনেক কিছু কিনে দিয়েছিল। সে অর্থে তেমন কিছুই ছিল না? না। ওকে। তো তারপর আমি প্রোগ্রাম শুরু করলাম। প্রথম দিনের দুপুরের পারফরমেন্স দেখেই তারা বলতেছে যে কালকেও আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটা তোমাকে করতে হবে। ওকে। তো রাতের প্রোগ্রামটাও ভালোভাবে করলাম, 2টার পেমেন্ট পেলাম। পেয়ে মনে হচ্ছে যে আমি ঈদের থেকেও খুশি, যে আমি যদি এইভাবে কন্টিনিউ প্রোগ্রাম করি আমি অনেক টাকা পাবো, আমার সংসার চালানোর চিন্তা থাকবে না। আমার বাচ্চাকেও আর ওইরকম, বাচ্চাকে রেখে গেলে প্রথম একটু আমার জন্য করতো। তারপর আমার নানির সাথে থাকতে থাকতে ওই অভ্যাস হয়ে গেছে। আমার প্রতি আর তার তেমন কোনো টান ছিল না, যেটা আমার নানির প্রতি আমার ছিল, আম্মুর প্রতি ছিল না। আমার বাচ্চারও আস্তে আস্তে দেখি আমার নানির প্রতি টান বেড়ে গেল আমার থেকেও। তারপর ভাইয়া আমাকে দূরে দূরে প্রোগ্রামেও নিয়ে যেতে শুরু করলো। এরপরে আছেই প্রোগ্রাম, একের পর এক প্রোগ্রাম আছেই, হচ্ছেই, চলতেছে। এরকম করতে করতে দেখি অনেক সিঙ্গাররা আমাকে হিংসা করতে শুরু করলো। আচ্ছা, ইন্টারেস্টিং। যে 2 দিন হলো আসছে মিডিয়ায়, আবার ভালো তেমন কোনো জামা কাপড় নাই, মেকআপ করতে পারে না। তখন আমি একদম মেকআপ করতে পারতাম না, মানে কেমন একটা হতো মেকআপ। তো এত প্রোগ্রাম পাচ্ছে, আর আমরা এত দিন ধরে আমরা গান করতেছি, আমাদের তেমন কোনো প্রোগ্রাম। এমনি শিল্পী কমিউনিটিতে আপনার গল্পটা জানতো সবাই, আপনার ব্যক্তি জীবনের এই যে ঝড়? কেউ জানতো, কেউ জানতো। হ্যাঁ, যেমন নষ্টনীরের অনেকে জানতো, আর বিহঙ্গের কেউ জানতো। যারা বাইরে প্রোগ্রাম করতাম তাদেরকে তো বলার প্রয়োজন মনে করিনি। এইভাবে প্রোগ্রামের জন্য যেতাম, শেষ করে চলে আসতাম। ওরা যখন জানতে পারলো যে আমার জীবনের এই কাহিনী অনেকে জানতে পারলো, তখন ওরা নিজেরাই আমাকে আরও সহযোগিতা করেছে প্রোগ্রাম পেতে, যে না আমরা 2-1টা প্রোগ্রাম দিই, ও এটা দিয়ে করে খাক। তো তখন আমার পেমেন্ট ছিল মোটামুটি 1000 থেকে 1200 এরকম, একটা প্রোগ্রাম করে। মানে নওগাঁ সান্থারে যতগুলো ব্যান্ড আছে আস্তে আস্তে দেখি সবাই টানতে লাগলো। যদিও বা সুলতান ভাই আমাকে বাহিরে ওইভাবে প্রোগ্রাম করতে দিত না, কেউ ডাকলে তার মাধ্যমে আমাকে ডাকতো। তারপরে কেউ আবার আমাকে ফোন দিতে লাগলো সরাসরি। এটা ভাইয়া পছন্দ করতেন না, যে আমি ওকে মিডিয়ায় নিয়ে আসছি, আমার মাধ্যমেই নিক। কেননা আমার পরিবারের থেকে সে আমাকে বুঝে নিয়েছে, যে আমি বুঝে নিচ্ছি, আপনাদের কাছ থেকে আমি নিয়ে যাব এবং আমি বুঝাই দিয়ে যাব। ও আচ্ছা, এইভাবে নিয়েছে, মিডলম্যান হিসেবে এসে থাকতে চাচ্ছে। আচ্ছা। তো এই ক্ষেত্রে ভাইয়া আমাকে বললো যে তোমার এইভাবে কারোর সাথে কথা বলার দরকার নাই, প্রোগ্রামের জন্য কেউ কল দিলে বলবা ভাইয়ার সাথে কথা বলেন। তো আমি তাই করতাম। এইভাবে চলতে এক সময় চোখ ফুটে গেল। ঠিক আছে। আমি নিজেও অ্যারেঞ্জ করতাম তখন। ওকে। এবং আমাকে 1500 থেকে 2000 পর্যন্ত তখন উঠানো হলো। ওকে। আস্তে আস্তে এইভাবে প্রোগ্রাম করতে অনেক পরিচিতি পেয়ে গেলাম নিজের এলাকায় এবং আশেপাশের জেলা, জয়পুরহাট, নাটোর, দিনাজপুর, এইগুলাতে সব জায়গায় দাপাই বাড়াচ্ছেন প্রোগ্রাম করতে। সব জায়গা থেকেই, এবং ফেসবুকে ছবিগুলো আপলোড করা হয়, এগুলা দেখে আরো প্রোগ্রাম আসে। ওকে। কিছু ভিডিও আপলোড করা হয়, এগুলা দেখে আরো প্রোগ্রাম আসে। এরকম প্রোগ্রাম করতে ওকে 2018 সাল আমি একটা প্রোগ্রামে গেছি, সাপাহার, নওগাঁ জেলার। যাওয়ার সময় আমার নানি বললে প্রোগ্রাম না করলে হয় না। তো আমি বললাম গেলে 2 দিনে 4000 টাকা পাবো, আমি যাই। ওনারা খরচ দিয়ে নিয়ে যাচ্ছে। রফিকুল ভাই নামের একজন কিবোর্ডিস্ট, উনি আমাকে প্রোগ্রাম দিছে। তো আমি বলতেছি 4000 টাকা পাবো 2 দিনে। আবার প্রোগ্রাম করলে কিছু টিপস পাওয়া যায়, কিছু ভালো মানুষ আছে, গান প্রিয় মানুষ আছে, তারা টিপস দিতেন। তো আমি বললাম যে যাই, বসে থাকার থেকে 2 দিন প্রোগ্রাম করলে 4000 টাকা পাবো, এটা দিয়ে তো কোনো কাজে লাগবে, যাই। তো আমার মনে হচ্ছিল কেন জানি উনি আমাকে যেতে দিতে চাচ্ছে না। তারপরও আমি গেলাম। একদিন প্রোগ্রাম করছি, 2 দিন ব্যাপী ছিল। রাতে প্রোগ্রাম শেষ করছি, সকালবেলা আমার নানি আমাকে ফোন দিছে, দিয়ে বলতেছে আজকে প্রোগ্রাম না করলে হয় না, বাসায় চলে আসো। তো আমি বললাম আজকে প্রোগ্রাম তো দিনের বেলায়, আমি সন্ধ্যার মধ্যে চলে আসবো। সন্ধ্যায় রওনা দিব, আস্তে আস্তে হয়তো রাত 8টা বাজবে, চলে আসবো। তো কথা বলে কেটে দিছে। আর
আমি কিছু বাজার করে দিয়ে গেছিলাম। আমার আম্মুরা আসবে দেখে আমি 4 কেজি গরুর মাংস, মুরগির মাংস, মানে যা যা লাগে আর কি বাজার করে দিয়ে গেছি। ওইগুলা রান্না করছে, আম্মুদেরকে খাওয়াইছে, আবার আমার আব্বু আসে নাই, আব্বুর জন্য আবার পাঠাই দিছে খাবার। তো আমার নানি ওই দিন সকালবেলা আবার কি মনে হয়েছে আমি জানি না, আম্মু চলে গেছে যেদিন, পরের দিন সকালবেলা, আমি তো প্রোগ্রাম শেষ করে তো আসবোই রাতে, পরের দিন সকালবেলা আবার আম্মুর বাসায় গেছে, কিছু খাবার ছিল এগুলো প্যাকেট করে নিয়ে গেছে, যে খাবার দিয়েও আসছে, এসে বাসায় কাজ করছে। দুপুরবেলা আমার ফোনে দেখি 22 বার কল আসছে। আমি অলরেডি 2টা গান গেয়ে নেমে আসছি, আমাকে আবার শেষের দিকে উঠতে হবে। এতবার কল দেখে আমার কেমন একটা লাগলো যে এতবার কেন কল আসলো। আমি কল ব্যাক করছি, কেউ ধরে না। আর একবার কল ব্যাক করলাম, এলাকার এক মামা বলতেছে যে তুমি তাড়াতাড়ি এই মুহূর্তে চলে আসো, তোমার নানি স্ট্রোক করছে মন্দিরের সামনে। ওই মুহূর্তে মাথায় আর কিছু ছিল না। জাকির নামের এক গিটারিস্ট ছিল, ওকে বললাম ভাই আমার নানি স্ট্রোক করছে, এই মুহূর্তে আমাকে নওগাঁয় পৌঁছাই দাও। আমার মনে আছে ও আমাকে মোটরসাইকেলে এনে বাসে উঠাই দিছে। তারপরে কিছুক্ষণ আমার কিছু মনে ছিল না। আর আমি দেখলাম রেলগেটে একটা অ্যাম্বুলেন্স, ওই অ্যাম্বুলেন্সের শব্দ আর অ্যাম্বুলেন্সটা দেখে আমার মনে হচ্ছিল আমার কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে ওই মুহূর্তে। আমি একটা চিৎকার দিয়ে উঠছি ভাইয়া। আমাকে দেখতে পেয়ে ওরা অ্যাম্বুলেন্সটা অন্য রাস্তা দিয়ে নিয়ে গেছে বাসায়। আমি বাসায় পৌঁছে দেখি আমার নানি মনে পাখি একবার মৌলা বলো মনে রে তারপর 2-3 দিন আমি আর কিছু বলতে পারবো না। আমার সাথে কি ঘটছে, আমার নানিকে কিভাবে মাটি দিচ্ছে, আমি কিচ্ছু বলতে পারবো না। আপনার বাচ্চাটা তখন কোথায়? আপনার মার কাছে? আমার আম্মু আব্বু সহ সবাই আমরা নানির বাড়িতে। ওকে। ছোট ভাই বোনরা সহ। আমি 2-3 দিন কিছু বলতে পারবো না যে আমি কিভাবে কি হয়েছে, আমার নানিকে কখন মাটি দিচ্ছে, আমার কিচ্ছু মনে নাই এইগুলা। পরে আমার আব্বু বলতেছে যে এখানে আর থাকার দরকার নাই, তোমাকে একা কিভাবে রেখে যাবো বাচ্চা সহ, এখানে তো কেউ নাই কলোনিতে। আমি একটা জিনিস উপলব্ধি করলাম তারপর থেকে, যে আমার ছেলেকে আমার বাবা টানতেছে কোলে পিঠে। ভালোবাসতে এমনি এটা সেটা খাবার দিত পরের দিকে, কিন্তু ওইভাবে কোলে নেওয়া বা আদর করা এগুলো আমি কখনো দেখিনি, ওরকম করতেন না। কিন্তু আমার নানি মারা যাওয়ার পরের দিন থেকেই ওই বাচ্চাকে দেখে আব্বু টানতেছে, কেননা আমার নানির কলিজা ছিলাম আমি আর আমার সন্তান। তো তারপর আস্তে আস্তে ভিতরে একটা ধৈর্য আল্লাহ দেয়। কিছুদিন পর থেকে আমি আবার প্রোগ্রাম শুরু করলাম, যদিও প্রোগ্রামের সময় স্টেজে আমি ঠিক আছি, নিচে নেমে আসলে আবার আমার মানে ওই অস্বস্তিটা হতো, অশান্তি লাগতো। প্রোগ্রাম শেষ করে গিয়ে রাতে আমার বাবার হাতে কিংবা মায়ের হাতে টাকা দিয়ে আমি মেকআপ তুলে ঘুমাতাম, এটা আমার প্রতিদিনের ডিউটি। বাবা মায়ের দিক থেকে সাপোর্ট ছিল নাকি বাধা দিত যে না তুমি রাত বিরাতে যেতে পারবা না, প্রোগ্রাম করতে পারবা না? আমার বাবা বাধা দিত, কেননা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এলাকার মানুষ অনেক কথা শোনাতেন। নানির বাড়ি থেকে প্রোগ্রাম করতাম, কেউ দেখতো না ওইভাবে, পাড়ার মানুষ এমনি জানতো প্রোগ্রাম করি, ওইভাবে দেখতো না। কিন্তু এই সেজে গুজে বের হয়ে যাওয়া এইগুলা দেখে আব্বুকে মানুষ অনেক কথা শোনাতো, এলাকার মানুষ, যে আপনি নামাজ কালাম পড়েন, আপনার মেয়েকে কেন গান করাচ্ছেন, আপনার মেয়েকে বিয়ে শাদী দেন না কেন, আপনার শাশুড়ি মারা গেছে এখন বিয়ে শাদী দেন। ওকে এইভাবে রাস্তায় রাত বিরাতে যাওয়া আসা করে, চলাচল করে, কোথায় কি হয় না হয়। তো তখন আমি সুলতান ভাইয়াকে বললাম যে ভাইয়া আমার তো মনে হয় গান বন্ধ হয়ে যাবে, বাবা এরকম মানুষের কথা শুনে এসে বাসায় বলতেছে। তো সুলতান ভাইয়া তখন ওনার ওয়াইফ সহ আমাদের বাসায় আসে, এসে আব্বুকে বোঝানোর চেষ্টা করে যে দেখেন এটাও তো একটা পেশা, অনেক মানুষ আছে যারা গান করে জীবিকা নির্বাহ করে, আপনি এটা এভাবে নিয়েন না, অন্যভাবে নেন, আর ওর দায়িত্ব আমাকে দেন, 3টা বছর আমাকে সময় দেন, আমি ওকে একটা ভালো জায়গায় ইনশাল্লাহ নিয়ে যাব, প্রোগ্রামের মাধ্যমে হোক, গান দিয়েই হোক, বা কোনো চাকরি বাকরি করুক, কিছু না কিছু একটা হবেই। তবে এইভাবে ঘরবন্দি রাখেন না, মনে হয় যে বাঁচবে না, মারা যাবে, কিন্তু এরকম করেন না। তো আব্বু এটা বুঝতে পারে যে যে যার পেশায় নিয়োজিত সেটা তাকে করতে দেওয়া উচিত, এটা আব্বু বুঝতে পারে, এবং তখন আর পরোয়া করে না কারো কথায়, সাপোর্টটা দেয়। তখন আপনার ফ্যামিলিতে কে কে, মানে তখন আমার পরিবারে আমরা 8 জন মানুষ, আমার দাদা দাদি, আব্বু আম্মু, ছোট 2 ভাই বোন, আমি আমার সন্তান। ওই সময়টাতে সংসারের হাল ধরেছে কে, মানে ওই মুহূর্তে আমার আব্বু
হচ্ছে অসুস্থ হয়ে যান আমার আব্বুও। ওকে, মানে আয়ের রোজগার করার মতো কি শুধু বাবাই শুধু ছিলেন? আমি হ্যাঁ, বাবা ছিলেন। বাবা অসুস্থ হওয়ার পরে শুধু আমি ইনকাম করতাম। ওকে। তো ছোট ভাই বোন লেখাপড়া করতো, তখন আমার বোন সান্তাহার সরকারি কলেজে পড়তো। আচ্ছা, আর ভাই হচ্ছে আপনার তো 7 এর পরের পড়া হয়নি। না, আমার আর পড়া So, আপনি হয়নি। 7 এর পরে না পড়ে আপনি আপনার বোন যে কলেজে হ্যাঁ। পড়ে তাকে আপনি চালাচ্ছেন। জি, তো বোনকে ভাইকে পড়াচ্ছি, এটাই আমার আনন্দ লাগতো যে আমি পড়িনি ওরা পড়তেছে, এটাই ভালো লাগতো। ইন দ্য মিনটাইম আপনি কি গান শিখেছেন কারো কাছে, নাকি ওই জাস্ট ছোটবেলা শিখেছিলেন ওটা দিয়ে? ওইটা দিয়েই চলতেছি। কতগুলো গান আপনি পারেন এরকম মুখস্থ, কতগুলো বা কতগুলো গাইতে পারেন আনুমানিক? অনেক, অনেক বলতে এখন তো 1000 প্লাস হবে। 1000 প্লাস? এগুলো সবই ফোক গান? সবই অধিকাংশই ফোক গান। ফোক গান। কার গান আপনি সবচেয়ে বেশি করতেন? শ্রদ্ধেয় শাহ আব্দুল করিম স্যার। শাহ আব্দুল করিমের। 19 সালে হচ্ছে জয়পুরহাটে একটা প্রোগ্রামে যাই। ওখানে আমার শাকিলের সাথে পরিচয় হয়, শাকিল নামের একটা ছেলের সাথে। ওকে, কি করেছে ছেলেটা যে কারণে পরিচয় হলো? ও আমাদের সাথে গেছে, আমাদের মাইক্রোতেই আর কি প্রোগ্রাম দেখার জন্য গেছে। ওকে। আমাদের ব্যান্ড লিডারের ভাই হয় দূর সম্পর্কে। ওকে ওকে, ফাইন। তো প্রোগ্রাম দেখার জন্য গেছে। আমি ওনাকে বলছিলাম যে ভাই আমি যখন স্টেজে উঠবো আমার কিছু ছবি উঠাই দিন। ওকে। বলছিলাম, ওনার মনে ছিল না। আমি স্টেজ থেকে নেমে এসে ছবি চাইছিলাম যে আপনাকে ছবি উঠাইতে বলছিলাম, ছবি তুলছেন? বলে যে না তুলিনি, তো আমার মনে ছিল না। ওকে। তো আমি একটা ভেঙচি কেটে চলে গেছি আমার মতো করে। হ্যাঁ। তার 2-4 দিন পর ফেসবুকে ওর হচ্ছে জন্মদিন ছিল, শোয়েব ভাই একটা পোস্ট করছিল, ওখানে গিয়ে আমি কমেন্ট করছিলাম ওকে। শুভ জন্মদিন শাকিল এইভাবে। তো তারপর থেকে ওর আইডিতে রিকোয়েস্ট দিয়ে এইভাবে আমাদের কথাবার্তা বন্ধুত্ব, regular? হ্যাঁ আলাপ আলোচনা হয়, কথা হয়। এর মধ্যে প্রোগ্রামও চলে, মাঝে মাঝে প্রোগ্রামে যায়, দেখতে যায়। এভাবে একটা ভালো সম্পর্ক তার সাথে আমার তৈরি হয়, বন্ধুত্বের সম্পর্ক। তারপর 19 সালের মাঝখানের দিকে সে বা আমিও তাকে জানাই যে আমরা একে অপরকে পছন্দ করি, আমরা এটা অনুভব করতে পারি। আপনার সম্পর্কে আগে থেকে জানতো সে? হ্যাঁ, আমি তাকে বলেছিলাম, আমি নিজে থেকে বলেছিলাম। ওকে। আমার একটা বেবি আছে। আমি তাকে ওকে একদম পিওরলি ব্যাচেলর ছিল নাকি? জি, আচ্ছা, জি। ওকে। তো ওকে আমি সবকিছু বলছি, বলার পরে তারপরেও আমাদের মধ্যে দুজনের মধ্যে একটা আবেগ বা ভালোবাসা বা মোহ যেটাই হোক সৃষ্টি হয়েছিল। এভাবে কথা বলতে বলতে দিন যায়, কিন্তু আমরা কখনো আলাদা করে কেউ কারোর সাথে দেখা করিনি। ওকে। এই প্রোগ্রামে হঠাৎ দেখা হতো, নয়তো ফেসবুকে কেউ কাউকে দেখতাম। চলতে চলতে 19 সাল শেষ হয়ে যায়, 20-এ কেবল পা দিব এই অবস্থায়। তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা বিয়ে করব, এরকম একটা সিদ্ধান্ত নিই, একে অপরকে জানাই। তারপর 20 সালের জানুয়ারির 12 তারিখে আমাদের বিয়ে হয়। আমরা পরিবারে কাউকে না জানিয়েই বিয়ে করেছি। ও, কেন করলেন এটা? কেন করেছি বলতে, যে আব্বুকেও অনেকে বলতো যে এই মেয়েটা ডিভোর্স হয়ে গেছে, 5-6 বছর হয়ে যাচ্ছে, কোনো বিয়ে শাদীর চিন্তা ভাবনা করেন নাই। সেই বাবা অনেক জায়গা থেকে দেখাশোনা করতেন এর মধ্যে, যে বিয়ে দিবেন বাবা মা। তো মানে আমারও এইভাবে পছন্দ হয়ে ওঠে না যে মিউজিক পছন্দ করবে না এরকম মানুষকে বিয়ে ও করবো আচ্ছা না। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। সো আপনি চাচ্ছিলেন না আপনার ক্যারিয়ারটাকে নষ্ট করতে। কিন্তু শাকিল মিউজিক প্রচুর পছন্দ করতো, আমার থেকেও বেশি। ও চাইতো যে আমি মিউজিক করি, তারপর ওর লাইফে থাকি। আমি আমার পরিবারের শুধু আমার বোনকে জানিয়েছিলাম এই বিষয়টা। কিন্তু আপনি বাবাকে জানাতে পারলেন না কেন? আমি বাবাকে বলিনি, আমার ভয় লাগতেছিল যদি বাবা রাজি না হয়। কেন রাজি হবে না? যে বাবা চাইতো যে বিয়ে শাদী করার পরে আর মিউজিক না করি, এটা নিয়ে সংসারে কোনো ইফেক্ট পড়ুক, সেটা বাবা চায়নি। মানে বাবা চাচ্ছিল যে কোনো ভাবে আপনি মিউজিক থেকে বের হয়ে আসেন। যদি হাজবেন্ডও চায়, যদি শ্বশুর শাশুড়ি না চায়, এই ভয় করতেন বাবা। এই জন্য চাইতেন যে বিয়ে শাদী দিবেন, কিন্তু মিউজিক পছন্দ করে না এরকম পরিবারেই দিবে। 2-3 দিন পর আমাকে আমার আব্বু বাসা থেকে বের করে দেওয়ার মতো অবস্থা, যে হয় শ্বশুর বাড়িতে চলে যাও বিয়ে করছো, নয়তো কই যাবা যাও, না জানিয়ে বিয়ে করছো, এই বাসায় কোনো জায়গা নেই। আস্তে আস্তে আমার পরিবার মেনে নিল। তো ও সব কিছু অ্যাকসেপ্ট করেই আমাকে যেহেতু বিয়ে করছে, ওর কোনো প্রবলেম ছিল না। তো ওর পরিবারেও রাজি করাইছে যে আমি একটা মেয়েকে বিয়ে করছি, এই সিচুয়েশন তার লাইফে ছিল। ও তখন পেশা কি করতো? কিছু করছিল না? ও তখন ফ্রিল্যান্সিং করতো। বিয়ের পরে তো মেয়েরা সাধারণত কাজ করলে সেটা তার হাজব্যান্ডের সংসারে দেয়। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে বোঝাপড়া ছিল বিয়ের আগে? হ্যাঁ ছিল। ও আমাকে আগে বলছিল যে তোমার ইনকাম তুমি যদি নিজের থেকে মনে করো সংসারে কিছু খরচ করবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আর যদি মনে করো যে না, তোমার খরচ দিয়ে তুমি তোমার ইচ্ছা মতো কিছু করবে, সেটাও তোমার ব্যাপার, কিন্তু আমি তোমাকে সাপোর্ট দিব, এরকম বলছে। আমি বিশ্বাসও করছি। ওকে। এবং বিয়ের পরে সে কখনো আমাকে সংসার নিয়ে এরকম কিছু বলেনি। আপনার প্রোগ্রাম চলে, প্রোগ্রাম করেন আপনি এখনো? এখনো আমি প্রোগ্রাম করি। আগের মতোই করেন নাকি? আগের মতোই করি। আর টিভিতে একটা এরকম কম্পিটিশনের একটা অ্যাড দেখলাম, যে আর টিভি বাংলার গায়ন, তো ওখানেও শাকিল রেজিস্ট্রেশন করছে। আমি রেজিস্ট্রেশন সম্পর্কে অত বুঝতাম না,
করার পর অনলাইনে একটা গান ভিডিও চাই, আমি ওখানে একটা গান ভিডিও পাঠালাম, বাসায় পর্বে টিকে গেলাম আলহামদুলিল্লাহ। কয়েকদিন পর জানালো কে কে টিকছে, তার গান ছাড়ছে। তার কিছুদিন পর 300 জনের একটা লিস্ট দিল, সেখান থেকে বাছাই করে অনেক লোক অডিশন দিয়েছে সারা বিশ্বের, দেশের বাহির থেকেও। 100তে আমি টিকছি আলহামদুলিল্লাহ। এখন ঢাকায় আসবো কি করে, আমার কাছে টাকা নাই। তখন হচ্ছে আমি ইমোতে একটা কম্পিটিশনে ছিলাম, মানে ইমোতে ভিডিও কলে গান হতো আর কি। ওই কম্পিটিশনে একজন নানা ছিল, উনি হচ্ছে স্পন্সর, হচ্ছে পুরস্কারগুলো আর কি উনি দেয়। তো ওই নানা আগে থেকে কেন জানি আমার গান পছন্দ করতেন। তো আমি বললাম যে নানা আমি না, আমাকে উনি ফোন দিছে, দিয়ে বলতেছে কি করো, এই সেই গল্প করতে করতে বলতেছে নানা আমি না খুব মানসিক চাপের মধ্যে আছি, পরে কথা বলি। বলতেছে কেন, কি হয়েছে, আমাকে বলা যাবে? তো আমি বলছি নানা এই যে এই ব্যাপার, আমি ঢাকায় টিকছি, কিন্তু ঢাকায় যাওয়া আসার মতো খরচ নাই আমার কাছে, আমি যে এত বড় একটা কম্পিটিশন টিকছি আমি যাবো কীভাবে? তো উনি বলতেছে তুমি ধরে নাও যে এই কম্পিটিশনের পুরস্কার আমি তোমাকে গিফট করলাম, তুমি এটা হও না হও পরের বিষয়, হলে আবার দিব, সমস্যা নেই। বলে উনি 8,000 টাকা আমাকে পাঠালো, বিকাশ নাম্বার চাইলো, আমি মানে দিছি আশা করি যদি দেয় আমি ঢাকায় যেতে পারবো। ইয়েস্কার রাউন্ডে আলহামদুলিল্লাহ আমি বাড়ি সিদ্দিকী স্যারের একটি গান গিয়ে টিকে গেলাম। ওকে। তো আমাকে বললো যে পরের সপ্তাহে আবার আসতে হবে। বাড়ি সিদ্দিকীর গান আপনি গান? জি। আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা, তুই চায়া দেখ না এক নজর বন্ধুরে, অপরাধী হইলে আমি তোরে বন্ধু, অপরাধী হইলে আমি কত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কি না হয় কলঙ্কেরি ডহরে বন্ধু, তোর কি না কলঙ্কেরি ডর, আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোমায় করবে আদর বন্ধু, কে তোরে করবে আদর, অপরাধী হইলে আমি তোরে বন্ধু, অপরাধী হইলে আমি তোর। ধন্যবাদ। হ্যাঁ, কি হলো তারপরে? তো তারপর আবার 1 সপ্তাহ পরে ডেট দেয়। তো হচ্ছে আমি আম্মুকে জানাই, তো আমি এই টাকা নিয়ে একবার ঘুরে আসলাম, হোটেলে থেকেছিলাম, অনেক টাকা খরচ হয়ে গেছে, কিছু টাকা আছে, তো আমার তো আরও কিছু টাকা লাগবে, তো এখন কি করা যায়? তো আম্মুর কাছে টাকা ছিল না, এক কাকুর থেকে ধারে কিছু টাকা এনে দিল আমাকে। সেই টাকা নিয়ে আমি পরবর্তীতে আসলাম। এসে আমি গান ভালোই করছিলাম, আমি গানটা গাইছি হচ্ছে দে দে পাল তুলে দে। শেষে সারা রাত আমার ওই নিয়রে বসে থাকার জন্য আমার গলা ক্র্যাক করছিল। আমি মানে আসছি, এসে আমি ভাবছি যে এবার আর হোটেলে থাকবো না, হোটেলে থাকতে গেলে মোটামুটি 2,000 টাকার মতো খরচ হয়ে যায়, আমি তো পরিচিত এইভাবে নাই। ও হোটেলে থাকছি 2,000 টাকার মতো নিচ্ছে, তো আমি বলছি এই টাকাটা আমার সাশ্রয়ী হবে, এখানেই থাকবো। আমি রাতের ট্রেনে আসছি, ভোরবেলা পৌঁছাইছি, সারা দিন খোলা আকাশের নিচে ছিলাম, শীতের দিন, সারা রাত ছিলাম, এবং আমার অডিশন মোটামুটি রাত 2টার পর পড়ছে। ওই সময় যে আমার নিয়র বসে আমার গলা একটু ক্র্যাক করছিল। আর এটা তো অনেক হাই স্পিচের গান। হ্যাঁ, তো এই জন্য আমি ওই রাউন্ডে বাদ পড়ে যাই। 50 থেকে বাদ পড়ে গেছিলাম। ওটা আমার কাছে খুবই দুঃখজনক ছিল, এবং আমি সেই দিন আমার মানে চলে যেয়ে আমি মানে ট্রেনে উঠবো, ওই সময় ডায়েরিটা ফালাই দিছিলাম যে আমি আর কখনো গান করবো না। আমার হাজবেন্ড সে ডায়েরি কুড়িয়ে এনে সে আবার আমার হাতে উঠাই দিয়ে বলতেছে যে তোমাকে গান করতেই হবে, করতেই হবে গান, আর তুমি আজকে যাবা, প্রয়োজনে ভালো একজন টিচারের কাছে নতুন করে শিখবা, তারপরে আবার কম্পিটিশনে আমি তোমাকে নিয়ে আসবো পরে। তারপর আমার মুজিববর্ষ সেরা কণ্ঠের ফাইনাল হয়, মুজিববর্ষ সেরা কণ্ঠ তখন চলতেছিল, ফাইনাল হয় নাই, তারপর ফাইনাল হয় এবং ওখানে আমি দ্বিতীয় রানার আপ হয়ে পুরা নওগাঁ জেলায় একটা আলোড়ন সৃষ্টি হয়। তখন থেকে ডিসি স্যারের যত আন্ডারে ওনার প্রোগ্রাম হতো সব প্রোগ্রামে উনি আমাকে রাখতেন আগে। এরকম করতে করতে আবার হচ্ছে পরের
কম্পিটিশন চলে আসলো, মাঝখানে 1 বছর চলে গেছে। তো পরের বার আবার শাকিল রেজিস্ট্রেশন করে ওখানে, করে আমি আবার চেষ্টা করি যে এবার দেখি কি হয়। অনলাইনে গান পাঠাইছি, টিকছি, আবার পাঠাইছি, টিকছি। পরে ডেকে নিল ঢাকায় এসে ইয়েস কার্ডে টিকলাম। আর সেই রাউন্ড জাজরা পিছনে ঘুরে থাকে, গান ভাল লাগলে তারপর আমার দিকে ঘুরবে 3 জন বিচারক। এই রাউন্ড ছিল, ওটাতে বাদ পড়ে গেছিলাম। বাংলাদেশে কিন্তু এটা প্রথম না, ইভেন বাংলাদেশের এই যে চেয়ার ঘোরানোর ব্যাপারটা, এই চেয়ার ঘোরানোর ব্যাপারটা আমাদের নতুন না, আমি যতটুকু জানি এটা দেশের বাইরের। ওকে, যাই হোক। হ্যাঁ, তো আমার ভিতরে তখন ওই একটা ইয়ে চলে আসলো, আল্লাহ এবার যেন টিকি, আগের বার তো বাদ পড়ে আমি তো পাগল হয়ে গেছিলাম, এবার যেন বাদ না পড়ি। তো একটা গান ভেবে গেছিলাম বাসা থেকে, ওটা হচ্ছে একটা কলিজা কাটা বিচ্ছেদ গান। মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, মানে বাউলের ভাষায় আর কি বলে এইভাবে যে কলিজা কাটা বিচ্ছেদ গান। তো এই গানটা গাইলাম, মানে মিষ্টি লাগলো না গানটা নিজের কাছেও। এবং শওকত আলী ইমন স্যার তো প্রচুর পরিমাণ গাইড করছে, একদম গার্ডিয়ানের মতো সকলকে। উনি বলতেছে আচ্ছা এই গান ছাড়া অন্য কোনো গান গাতো। তো আমি বলতেছি স্যার পর মানুষের দুঃখ দিলে গাই। বলতেছে হ্যাঁ গা। তো ওটা একটু প্র্যাকটিসের সময় গাইলাম, বলতেছে এটাই গাছ, যা হবে হবে। তো এটা আর কি নিজে নিজে প্র্যাকটিস করতে লাগলাম। এটা এইভাবে আলাপ দিলে মনে হয় ভালো লাগবে। বাথরুমে গিয়ে গাচ্ছি, কখনো ছাদে গিয়ে গাচ্ছি, মানে কীভাবে গাইলে তাদের ভাল লাগবে এবং তারা ঘুরে দাঁড়াবে আমার দিকে। যাই হোক, আমি যখন আমার নাম ডাকলো আমি গেলাম এবং গাইলাম। ইমন স্যার উঠে নাচতে লাগলো, তারপরে ইমন শাহ স্যার, কবির বকুল স্যার, 3 জনেই একসাথে আবার ঘুরে স্ট্যান্ডিং অভিযান দিল। তো তখন আমি মানে কি বলবো, আমি আবেগে অনেক কান্না করছি। ওই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, আমি অনেক কান্না করছি। সেরা 50-এ গেলেন আপনি এটার মধ্যে দিয়ে, 36-এ আসলাম। সেরা 36-এ কত সালের এটা? এটা হচ্ছে 22 সালে, 2022 সালে। তখন হচ্ছে শাকিল নিজ থেকে অনেক কান্না করতেছে। এটা উপস্থাপিকা মাহা আপু খেয়াল করছিল যে ও কান্না করছে, তখন ওকে ডেকে নিছে স্টেজে। নেওয়ার পরে ওর থেকে ও শুনলো যে আপনার স্ত্রী গান গাচ্ছে, আপনার কেমন ফিল হচ্ছে। ও তখন বলতেছে যে আমি গর্বিত, আমি ওর পাশে দাঁড়াতে পেরেছি এটা ভেবে। তখন বলেন না যে গত বছর আপনারা আমাকে এই যে এটা ইমন স্যার নিজে থেকে বলছে যে তোর তো জীবনের গল্প আমরা অনেকটা শুনেছি। আমি বলেছিলাম তাদেরকে, আমি যে গল্পগুলো এখানে করলাম স্যারদের সাথে আমি স্টেজে গল্প করছি যে স্যার এই ঘটনা আমার লাইফে ঘটে গেছে। তো বলতেছে যে তোর লাইফে তো অনেক গল্প আমাদের শোনা আছে, তারপর আরেকটু শোনা। আবার বললাম যে স্যার এই অবস্থা, আমার ছোট বোনকে আমি ময়মনসিংহ নার্সিং কলেজে পড়াচ্ছি গান করে, এখন ভাইকে পড়াচ্ছি, পরিবার চালাচ্ছি, আমার ছেলের পড়াশোনার খরচ চালাচ্ছি। স্যার সব গল্প শুনলো। পরবর্তীতে আসলাম, এসে আবার সেই আল্লাহ বলো মন রে পাখি গান গাইলাম। গিয়ে শওকত আলী ইমন স্যার, কবির বকুল স্যার, ইমন শাহ স্যার এবং গুরুজি শফি মন্ডল স্যার 4 জন স্টেজে উঠে গিয়ে আমার সঙ্গে নাচলো, গাইলো। এটা অনেক বড় একটা পাওয়া। এবং শওকত আলী ইমন স্যার আমার হাত ধরে আমাকে পরের রাউন্ডে নিয়ে গেছেন আর কি। এটা আমার জীবনের অনেক বড় পাওয়া ছিল। ইমন স্যারের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। কততমতে গেলেন আপনি? কতজনের মধ্যে গেলেন? আমি তখন 24-এ আসলাম, 34 থেকে 24। হ্যাঁ 24-এ আসলাম। তারপরে হচ্ছে আবার স্যারদের জাজেস চয়েস রাউন্ড ছিল। তো ওখানে হচ্ছে স্যাররা আবার চয়েস দিল যেগুলো গান, ওখান থেকে আমরা মানে যে যেটা কমফোর্ট ফিল করতেছি এটা বেছে নিচ্ছি। স্যাররা গানের নাম বলতেছে, আমরা হাত উঠাচ্ছি, আমাদেরকে ওইভাবে গান দিছে। মানে যে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করবে তাদেরকে সেভাবে আর কি গাইড করছে। তো ওখানে হচ্ছে আমি একটা গান বাছাই করলাম, আমার অন্তরায় আমার কলিজায় গানটি। বললাম স্যার আমি এটা গাইবো। বললো আচ্ছা ঠিক আছে। তারপর প্র্যাকটিস করানো হয় আমাদেরকে, ওখানে প্র্যাকটিস করে ওই গানটা গাইলাম, গিয়ে ওই রাউন্ডেও টিকে গেলাম। তারপর 16-তে আসলাম। 15 জন নেওয়ার কথা, একজন এক্সট্রা নিয়েছিল, 16 জন, টপ 16। তো ডেঞ্জারে ছিলাম। তার পরে আবার হচ্ছে আরেকবার সুযোগ পেয়েছিলাম কিছুদিন পর, 2-3 দিন পরে আবার সেই রাউন্ড হলো। ওখানে আমি হচ্ছে কফিল উদ্দিন স্যারের একটি গান করছিলাম। স্কেলের প্রবলেম ছিল এই গানে, মানে আমি আরো 2 স্কেল বা 1 স্কেল নামাই নিলে খুব ভালোভাবে গাইতে পারতাম। স্কেলের প্রবলেমের কারণে আমি সেই রাউন্ডে বাদ পড়ে যাই। ওকে, আপনি 16 থেকে বাদ পড়লেন? 16 থেকে বাদ পড়লাম। নাম্বারের দিক থেকে আমি 13 নাম্বার হয়েছি। এই 16 জনে আসলেন আপনি সারা বাংলাদেশে? হ্যাঁ, হিউজ। মানে ওর যে ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে 16 জনে আসা তো অনেক বড় কিছু। হ্যাঁ, তবে নাম্বারের দিক থেকে আমি 13 নাম্বার হয়েছি এবং টপ 16 পর্যন্ত ছিলাম। এটাই আমার জীবনের অনেক বড় পাওয়া। আমি বাংলার গায়ন থেকে যাওয়ার পরে আগে যে পেমেন্ট পেতাম, এখন তো 3 ডাবল পাই। ও ওকে ওকে।
একটা পরিচিতি পাইছি, সো আপনার যেটাতে লাভ হওয়ার কথা ছিল সেটাতে লাভ হয়েছে, সেটাতে হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি ওর হাজবেন্ড, জি আপনারা হ্যাপি? হ্যাঁ হ্যাপি। ঝগড়াঝাটি হয় না? গানে গানে হয়? ঝগড়াঝাটি তো একটু একটু হবেই। গল্পেই বলে আসছি, হুম, সে আল্লাহ দেওয়া অনেক বড় নিয়ামত আর কি আপনার জন্য। আমার জন্য। জীবনে হারার জন্য, জীবনে হেরে যাওয়ার জন্য অসংখ্য কারণ থাকে, অসংখ্য উদাহরণ থাকে। জেতার জন্যে খুব ছোট 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 কিছু অনুষঙ্গ থাকে জীবনে, যেটা খুঁজে পাওয়াটা খুব মুশকিল, খুব মুশকিল। আপনি গল্পের একটা পর্যায়ে বলছিলেন না যে আমার কি করে পেট চলবে, সেটার জন্য আমি গান বেছে নিয়েছি। আমি তো গান ভালো পারি। লাইক আপনি ক্লাস 7-এ পড়া অবস্থায় আপনার বিয়ে হয়ে গেছে, আপনি ওইখানে কি করবেন? আপনার ক্লাস 7 পড়ুয়াতে আপনি কি করতে পারেন? বড়জোর আপনি ঢাকা শহরে গার্মেন্টসে কাজ করতে পারতেন, সেটাও অনেক সময় সম্ভব ছিল না, কারণ ঘরে ছোট একটা বাচ্চা আপনার। সো আপনার আসলে কিছুই করা সম্ভব ছিল না এই সময়টাতে। এটা একসময় ভেবেছিলাম যে আমি গার্মেন্টসে কাজই করব প্রয়োজনে, কিন্তু আমার হচ্ছে শ্বাসকষ্টের প্রবলেম আছে। কারো জীবনেই কিছু নাই, তার মধ্যে যে এমন একটা সম্ভাবনা লুকিয়ে আছে, সেই সম্ভাবনাটাকে পিক করে যে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, সেটার উদাহরণ হচ্ছেন আপনি। হ্যাঁ, আপনার হাজবেন্ডকে মাঝে মাঝে গান টান গিয়ে শোনান নাকি যখন? হ্যাঁ, শোনায়? হ্যাঁ, গান করা হয়, ফোক গানগুলো বেশি পছন্দ ফোক করি গানগুলো পছন্দ করছে। আমরা একটা গান দিয়ে শেষ করি। যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো বিউটিফুল। তুমি আমায়, আমি কি দেব তার প্রতিদান? মন মজালে ওরে বাউলা গান, যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান? মন মজালে ওরে বাউলা গান আমার, দিল মজালে ওরে বাউলা গান। অন্তরে